This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়িতে এক ডগ শোয়ে এই কুকুররা সব হেঁটে ঠেঁটে লোকজনের নজর টজর কেড়েছে আর কি। এবার দেখুন, মানুষজন মাতামাতি করছে ইদানিং, এই কুকুর বেড়াল এই সমস্ত নিয়ে খুব বেশি মাতামাতি করছে। তো এই ডগ শোগুলোর কিন্তু রমরমা বিভিন্ন জায়গায় হচ্ছে। তখনই মনে হচ্ছিল, জানেন তো, যে জিনিসটার ওপর মানুষজনের এত বেশি নজর, এবং তার মধ্যে ভেদাভেদ নেই কিন্তু, জাত, ধর্ম, বয়স, এমনকি আর্থিক সংস্থান নির্বিশেষে মানুষজন কিন্তু আজকাল এই সমস্ত পোষ্যদের দিকে নজর দিয়েছে। সুতরাং এই যাদের ওপর মানুষ, অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ, তারা নজর টজর দিচ্ছেন, তার ওপরে যে রাজনীতিরও নজর পড়বে, এটা নিয়ে তো কোনো আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই। মনে হচ্ছিল তাই, কবে এদের ওপর নজরটা পড়বে আর কি। কারণ সাধারণ মানুষ যা নিয়ে মাতামাতি করে, রাজনীতি তো তার দিকে না তাকিয়ে থাকতে পারে না। এছাড়াও রাজনীতিকে এতটা ভরসা করার, অন্তত এই ক্ষেত্রে আর একটা কারণ আছে, জানেন তো, নেতারা তারা তো মহাভারতটা গুলে খান, যেহেতু তারা মনে করেন যে রাজনীতিটা শুরুই হয়েছে ওই মহাভারত থেকে, সুতরাং তাদের এটা হ্যান্ডবুক আর কি। তো নিশ্চিত তারা ওই মহাভারতের মহাপ্রস্থান আর স্বর্গারোহণ পর্বটা ভালো করে পড়েছে। নিশ্চয়ই পড়ে গেছেন তারা যে ওই পাণ্ডবরা যখন স্বর্গের পথে হাঁটছেন, তখন তাদের সঙ্গ নিয়েছিল একটা কুকুর। কে সেই কুকুরটা, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা গেছিল। স্বয়ং ধর্ম নাকি কুকুরের ছদ্মবেশ ধরেছিলেন, আর তারপর পাণ্ডবদের সঙ্গ নিয়েছিলেন। তার মানে কুকুর ধর্মের আরও একটা রূপ। আর কে না জানে, ইদানিংকালে ধর্ম দেখলেই নেতাদের চোখ চকচক করে ওঠে। অবশ্য পুরোটাই বাইরে বাইরে, ভেতরে ঢুকতে দেয় না। ভেতরে ধর্মের কোনো জায়গা নেই। কার জায়গা আছে সে আপনারা জানেন, ওটা আমার মুখ দিয়ে কেন বার করবেন। দেখুন, এই যে কদিন আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে একটা শিক্ষা দপ্তর থেকে অর্ডার দিয়েছিল, মনে আছে? বলা হয়েছিল মিড ডে মিলের ভাগ থেকে পথ কুকুরদের খাওয়াতে হবে, এবং সেটা ঠিকঠাক হচ্ছে কি না, দেখভালটা ঠিকঠাক হচ্ছে কি না, ওই ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানোর দায়িত্ব যেরকম শিক্ষক শিক্ষিকাদের, সেরকম ওই পথ কুকুরদেরও খাওয়ার দাওয়ারগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, মানে তারা মিড ডে মিলটা ঠিকঠাক কিছু পাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্বও কিন্তু ওই শিক্ষক বা শিক্ষিকাদের, এটা বলে দেওয়া হয়েছিল। তখনই মনে হয়েছিল যে হঠাৎ করে রাজনীতির নজর এরকম কুকুর টুকুরের উপর পড়লো কেন। কিন্তু এখন বুঝেছি আসলে তারা ওই কুকুরের মধ্যে ধর্মকে খুঁজে পেয়েছে। ধর্ম দেখলে ছাড়া নেই। এবার এই একইভাবে কুকুরগুলো হয়তো ভেবেছিল যে খেতে যখন দিচ্ছে, তাহলে স্কুলে গেলে শোয়ার ব্যবস্থাটাও নিশ্চয়ই হবে। কিন্তু তখনই তো উল্টো নির্দেশিকা, কারণ ধর্ম ওই বললাম বাইরে থাকুক, ধর্মর ভেতরে কিন্তু এন্ট্রি নেই। সুতরাং এবার ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের একটা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এবার স্কুল শিক্ষক শিক্ষিকারা কুকুর ঠেকানোর দায়িত্বও নিন। মানে স্কুলের ভেতরে যাতে কুকুর না ঢোকে তার জন্য চৌকিদারের কাজ করতে হবে আর কি। এবার সেটা শুনে বিরোধীরা বলতে শুরু করেছেন যে স্কুলে কাজ কি কম পড়িয়েছে, তাই কি কুকুর ঠেকাতে স্যার এবং ম্যাডামদের দায়িত্ব দেওয়া হচ্ছে। যিনি রাঁধেন তিনি চুল বাঁধেন, কিন্তু যিনি ছাত্র পড়ান তিনি কি করে কুকুর সামলাবেন? সামলাতে হবে, কারণ স্কুল ক্যাম্পাসে কুকুরের ঘোরাঘুরি আটকাতে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। তো কালই আমরা একটা অর্ডার পেয়েছি যে বিদ্যালয়ে যেন কুকুর টুকুর ঠিক সময়ে ঢুকতে না পারে, এবং ঢুকলেও যেন তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। আমার বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে একজন নোডাল টিচার নিয়োগ করেছি। আজকেই সেটা মিটিং করে রেজুলেশন করা হয়েছে।
স্কুলের তরফে কুকুর সামলানোর দায়িত্ব পালন করছেন কোন শিক্ষক? স্কুলের দরজায় তার নাম, ফোন নাম্বার লিখে রাখার নির্দেশ এসেছে। সাহস করে মুখ না খুললেও মালদার টিচার্স রুমগুলোতে নাকি এ নিয়ে ক্ষোভ জমছে, যার কিছুটা আভাস অবশ্য পাওয়া যাচ্ছে। শুধু কুকুর না, তার সঙ্গে ধরুন আরও গরু আছে, ছাগল আছে, বিভিন্ন রকম আছে, তারাও আসে স্কুলের মধ্য থেকে। সুতরাং সেই জায়গাটাও যে সবটা বাউন্ডারি দিয়ে রেস্ট্রিক্ট করা যাবে, কারণ ওখানে কোনো গার্ড নেই স্কুলগুলোতে যে তাদেরকে রক্ষা করবে বা এই করবে। টিচারদেরই করতে হয়। একই তো, টিচারের একটু ঘাটতি আছে, অসুবিধা হচ্ছে পড়াশুনো নিয়ে, স্টুডেন্ট অনেক। সর্বশিক্ষা মিশনের আধিকারিকরা বলছেন, বহু স্কুলের পরিকাঠামো নেই, শিক্ষক নেই। সেসব ক্ষেত্রে এই নির্দেশিকা পালন অসম্ভব যদি না সরকার পাশে থাকে, যদি না স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানো হয়। ওয়ান টিচারকে সামলাতে হবে, যেখানে 2 টিচার্স আছে, হেড টিচার বাদ দিয়ে একজন নোডাল টিচার বিষয়টা দেখবে, যে মিড ডে মিল নোডাল টিচার আছে সেই দেখবে। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসেছে রাজনীতি। পরিকাঠামো নেই, 80% স্কুলের বাউন্ডারি নেই, তো সেখানে তো সব মানে আজকে জীবজগতের জন্তু যারা আছেন তারাও বিচার করবেন। মানুষ নিজের জায়গা থেকে সচেতন হলে দেখবেন সবাই ভালো। পরিকাঠামো নেই বলাটাকে দেখার থেকে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক রূপটাকে আমাদের আগে বেশি দেখা উচিত। আচ্ছা দেখুন, স্কুলে শিক্ষক শিক্ষিকাদের কাজ কম পড়েছে বলে কারোর যেরকম মনে হতে পারে, এবং তাই জন্য তাদের ওপর এরকমভাবে নতুন নতুন দায়িত্ব যদি কারোর চাপানোর কথা মনে হতে পারে, সেরকম দিল্লি পুলিশের কাজও কি কম পড়েছে? মানে কারোর কি সেরকম মনে হচ্ছে সেই জন্যই তাদের ওপর বাড়তি দায়িত্ব চাপানো হয়েছে? এই যে দিল্লিতে বঙ্গভবনের বাইরে আজকে দেখলাম সকাল থেকে পুলিশ ছিল, মানে ছিল বললে ভুল বলা হবে, কারণ একটা যুদ্ধ ভাব ছিল। গার্ড রেল আনিয়ে ব্যারিকেডের ব্যবস্থা করে দিল্লিতে ওই বঙ্গভবন সমেত পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকা সমস্ত সরকারি আর আধা সরকারি ভবনগুলো দিল্লির পুলিশ ঘিরে রেখে দিয়েছিল, এবং সব থেকে বেশি তৎপরতা ছিল এই বঙ্গভবনে। সেখানেই আসলে মানে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। আর তখনই মনে হচ্ছিল সেখানটাতে হয়তো এমন একটা স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল করেছে, যেটা ওই ওখানকার রাজধানী দিল্লির পুলিশদের ঘুম কেড়ে নিয়েছে, বা ওখানকার দায়িত্বপ্রাপ্তদের ঘুম কেড়ে নিয়েছে। ওই বেসরকারি আবাসনগুলোতে কাদের থাকার ব্যবস্থা ছিল জানেন? যাদের পরিবারের সদস্যরা এসআইআরের কারণে আত্মহত্যা করেছেন বলে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার দাবি করছিল, তারা, ওই আত্মীয়রা, অথবা যারা বেঁচে থাকতেও মৃত বলে দেখানো হচ্ছে বলে তৃণমূল দাবি করছে তারা, এবং যারা মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরের সঙ্গী, এদের মধ্যে যেরকম সাধারণ ভোটার বা তাদের পরিবার আছে, তার তেমনই তো বিএলও হিসেবে কাজ করতে করতে আত্মহত্যা করেছেন এরকম মানুষের পরিবারও আছে। এবার এদের নিয়ে আজ বিকেলে নির্বাচন কমিশনের দফতরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত পরিবার যেখানে রয়েছে, সেই বঙ্গভবন অভিযানে দিল্লি পুলিশ নামলো কেন? কেন বঙ্গভবন ঘিরতে হলো? কেন অভিযোগটা উঠলো যে দিল্লি পুলিশ বঙ্গভবনের ঘরে ঘরে ঢুকে লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের ব্যাকসোপ্যাটরা হাত কাটছে, তাদের হেনস্থা করছে, তাদের ওই পরিচয়পত্র দেখছে? দেখুন, তখনই মনে হচ্ছিল এই স্ট্র্যাটেজিটার কথা। নির্ঘাত এটাই চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং আমরা আপনাদের আগে যখন এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু বলছিলাম এটা একটা উইন সিচুয়েশন তৈরি করে ফেলেছেন তিনি। এই যে কিছু না, এই 3 দিন ধরে ওখানে এই মানুষজন গিয়ে বসে রইলেন, এবং কি করতে তারা বসে আছেন, মানে নির্বাচন কমিশনে যদি মুখ্যমন্ত্রী সফর সঙ্গী হন এই অবধি তো ঠিক আছে, কিন্তু সেটা বাদ দিয়ে আর কি করবেন, কেন, তাদের দিয়ে কি করাতে পারেন, এই একটা কি হয় ভাবছিল। শুধু কি হয় ভাবে এই পুলিশকে এতটা তটস্থ হয়ে উঠতে হলো। এটাই তো চেয়েছিলেন শাসক দল, শাসক নেত্রী, তারা প্রত্যেকে, এবং ভেবেছিলেন যদি কোনো ক্ষেত্রে পুলিশ বাড়াবাড়ি করে তাহলেই সঙ্গে সঙ্গে তো এইটা বলে দেওয়াটা সহজ হয়ে যাবে, সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের জন্য কেন্দ্রীয় সরকারের সামান্যতম সহানুভূতি নেই, এবং সবথেকে বড় কথা মৃতদের পরিবার, তাদের সঙ্গে একই আচরণ করা হলো।
এটা বলাটা সহজ হয়ে যেত এবং এটা মানুষের মধ্যে সমবেদনা জানিয়ে একটা অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি হতো। আর যদি তাদের কোনো রকম কিছু করা না হতো, খোলা ছাড় দেওয়া হয়ে যেত, তাহলে তাদের নিয়ে কী করা হতো সেটা কেউ জানেন না। হয়তো কোথাও বিক্ষোভ দেখিয়ে দিলেন, কোথাও ধর্নায় বসে গেলেন, আবার যথারীতি দিল্লিতে সবার নজর গিয়ে পড়তো সেখানে এই বাজেট অধিবেশনের মধ্যে আর কি। মানে সব দিক থেকে একটা অদ্ভুত মানসিক চাপ তৈরি করা হয়েছিল এই মানুষজনকে নিয়ে। আর তার ফলেই তো পুলিশকে ওই তৎপরতা দেখাতে হলো, অথচ এমনভাবে তৎপরতাটা দেখাতে হলো যাতে সেটা আবার একটা রাজনৈতিক আন্দোলনের বিষয়বস্তু না হয়ে যায়। পুলিশ তাদের কাজটা করেছে, কিন্তু রাজনীতি তাদের নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করে দিতে ছাড়েনি। ওই জন্যই তো মুখ্যমন্ত্রী এই হঠাৎ করেই যখন বেরিয়ে এলেন ওই বঙ্গভবনে, এসে প্রথম কথা কি বললেন, আমি একদম সাধারণ পোশাকে চলে এসেছি, হঠাৎ করে শুনলাম এখানে মানুষজনকে হেনস্থা করা হচ্ছে, এটা অন্যায়। এবার এই শব্দবন্ধগুলো দেখুন, একদম সাধারণ ঘরে পরার পোশাকে চলে এসেছি, এখানে ভেতরে ঢুকে মানুষজনকে হেনস্থা করা হচ্ছে, মৃতের পরিবারকে ছাড়ছে না, ভেতরে তাদের আশ্বস্ত করা আপনারা এখানে থাকুন, কেউ কিচ্ছু করতে পারবে না। এবং কিছু করতে পারবে না এটা বলার পাশাপাশি কিন্তু এই সংক্রান্ত পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থাও হয়েছে। এই বাংলার থেকে এখন পুলিশ নিয়ে যাওয়া হচ্ছে, 22 জনের পুলিশের একটা দল নাকি যাচ্ছে, যাতে এই সমস্ত জায়গার নিরাপত্তা ঠিক থাকে। অর্থাৎ অন্য রাজ্যের পুলিশের হাত থেকে দিল্লিতে বঙ্গভবনকে বাঁচাতে বাংলার পুলিশ যাচ্ছে। পুলিশ ভার্সেস পুলিশ, কোথা থেকে কোথায় গোটা ব্যাপারটা পৌঁছে যাচ্ছে জাস্ট একবার ভেবে দেখুন। এবার এই দুটোর মধ্যে যত ঠোকাঠুকি, যে কোনো সময় সামান্য ঠোকাঠুকি, সেটাও তো গোটা দেশের মানুষের নজর কেড়ে নেবে। এটাই চাইছে রাজনীতি। কারণ এই ইস্যুটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নিয়ে যেতে চেয়েছিলেন, এই নির্বাচন কমিশনের এই SIR, এবং তার ক্ষেত্রে তার যে একটা বিরূপ মানসিকতা সেইটাকে, এটাই আসলে তিনি চাইছেন গোটা দেশের সামনে যুক্তিগ্রাহ্য করে দিতে। সেই জন্যেই একটা আন্দোলন, যে বিষয়টা একটা সাধারণ, যেটা একটা সাংবিধানিক বিষয়কে কেন্দ্র করে হচ্ছে, সেইটাকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে, একদম রাজধানীতে নিয়ে গিয়ে একটা বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বঙ্গভবনে বঙ্গযুদ্ধ, বাংলার ভোট আর সেই ভোটে SIR এর নামে ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এবং সেক্ষেত্রে বিজেপি আর নির্বাচন কমিশনকে দোষর বলে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পক্ষে কি এবার দিল্লি পুলিশকেও জুড়ে দেবেন মুখ্যমন্ত্রী? अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया SIR में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हम कोई एजिटेशन नहीं करने के लिए आया। अगर हम एजिटेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रोक नहीं सकता है। আটপৌরে শাড়িতে কোথায় ছুটে আসেন মুখ্যমন্ত্রী? দিল্লির বঙ্গভবনে, যেখানে মুখ্যমন্ত্রী যখন পৌঁছন তখন পুলিশে ছয়লাভ। এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। কি করছিল দিল্লি পুলিশ? তৃণমূলের অভিযোগ, দিল্লি পুলিশ সীমা অতিক্রম করেছে, বাংলার মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করেছে। ওদের সার্চ করার অথরিটি নেই। কেন? তারা আমাদের বঙ্গভবন, আমাদের নিজেদের প্রপার্টি, যেখানে যেখানে এরা আছে আমাদের জায়গায় আছে, ওদের জায়গায় নয়। এরা হচ্ছে স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। বঙ্গভবনে যারা উঠেছেন সেই সমস্ত লোকজনকে আশ্বস্ত করে ফেরার পথ ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ততক্ষণে বঙ্গভবনে দিল্লি পুলিশের উপস্থিতিতে বাংলায় বিতর্কের জল ফুটতে শুরু করেছে পুরোদমে। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। PFI সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে। পুলিশ দিয়ে মমতা ব্যানার্জিকে দমানো যায় না। অমিত শাহ যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। CPM বোঝেনি, CPM এর রাজত্ব চলে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা। পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে। এটা আমি আচ্ছা লাগা, বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ
ভয়টা পায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোথা থেকে এটা দিচ্ছে, তোল্লা দিচ্ছে, মুখ্যমন্ত্রী সব ম্যানেজ করে করছে এগুলো যাতে হল্লা হয়, মুখ্যমন্ত্রী জন্য সব আতঙ্কিত, এসব করছে। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অধীর চৌধুরী কি বললেন শুনলেন? দিল্লিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন সেই সব কিছুই নাকি আসলে তাকে করার সুযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মঞ্চটা দিল্লিতে নাকি দিল্লির তরফেই বেঁধে দেওয়া হয়েছে। এটা অধীর চৌধুরী বলছেন। এবার কেন বলছেন? দিল্লি পুলিশ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অধীর চৌধুরী তাই গোটা বিষয়টা বাংলার পুলিশ মন্ত্রীর সাথে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর বোঝাপড়া হিসেবে দেখাতে চাইলেন। এবার দেখুন, এটা তো স্বাভাবিক, তার কারণ তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে এটাই তো দেখাতে চাইবেন, এবং রাজনীতিকরা তারা সবাই যে নিজের নিজের মতো করেই গোটা বিষয়টা দেখান, এটাতে তো কোনো সংশয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখিয়েছেন গোটা বিষয়টা। এবার সেটার মধ্যে যে অন্য রকম একটা ভয়ের জায়গা থাকতে পারে, সেটা আবার শুভেন্দু অধিকারী দেখালেন। সবাই তার মতো করে দেখাচ্ছেন, আমরা শুধু অন্য কথা ভাবছি, জানেন তো। এই যে গোটা বিষয়টা দিল্লি চলে গেল, এতে লাভটা কী হলো? লাভ দুটো। এক, দিল্লির বুকে কিছু না করেও যে হইচই ফেলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সর্বত্র ছড়িয়ে দিতে পারলেন। দুই, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সাধারণ মানুষের কাছে, খেয়াল করে দেখুন, 7.5 কোটি ভোটার, তার মধ্যে 6 কোটি এমনিতেই কিন্তু ছাড় পেয়ে গেছেন। 1.5 কোটি ভোটারের মধ্যে শুনানি টুনানি হচ্ছে আর কি, তাও তার মধ্যে একটা বড় অংশ ম্যাপিং ট্যাপিং হয়ে গেছে আর কি। এই যে একটা অংশ, সেই একটা অংশকে কেন্দ্র করে সমগ্রকে বার্তা দিয়ে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের জন্য তিনি লড়েন। এবার এই দুটোর মাঝখানে চাপা পড়লো কোন জিনিসটা? দুটো জিনিস। এক, ওই ইডি যখন আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল, তখন সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকে সেখান থেকে ফাইল টাইল নিয়ে চলে এসেছিলেন, যেটা নিয়ে ইডি তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবধি হলফনামা জমা দিয়েছে, সেইটা এখন আপাতত সেটা পেছনে, এখন এগুলো নিয়ে আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং দুই, যে বিষয়টাকে কেন্দ্র করে এত কিছু, সেই এসআইআর, সেটা একটা সংবিধান সম্মত প্রক্রিয়া, শুধু বাংলা নয়, আরও 11টা জায়গায় হচ্ছে, এবং কোথাও যে এরকম কিছু হচ্ছে না, কেন হচ্ছে না সেটা ভাবার সুযোগ না দেওয়া। গোটা ব্যাপারটাকে শুধু এই কি করব এরকম একটা ভাব দেখিয়ে মানুষজনকে শুধু এনে রেখে দিয়ে, এটা সেই পাগলা দাশুর সেই বড় সেই বাক্স মনে আছে, বাক্সের মধ্যে বাক্স, হ্যাঁ, শেষ পর্যন্ত বেরিয়েছিল একটা ছোট্ট কাগজ, কাঁচকলা খাও। সেরকম কি হবে, কি আছে, কি করবেন, শুধু এই ভয়ে এতটা বড় একটা বিতর্ক তৈরি করে দেওয়া এবং সবার নজর কেড়ে নেওয়া, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছেন। এবং এটাতে তিনি রাজ্যে যতটা, তার থেকে সামগ্রিক স্তরে একটা বড় সুযোগ তিনি পেয়ে যাবেন, বা রাজনৈতিক তার একটা অবস্থান শক্তপোক্ত হবে, এটা তিনি হিসেব করে নিয়েছেন। সেটাই তো অধীর চৌধুরীদের চিন্তার কারণ এই জায়গাটায় যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গাটা শক্ত করবেন, ততই তো ওই ইন্ডিয়া ঐক্যের বিরুদ্ধে রাহুল গান্ধী চাপে পড়বেন। সামগ্রিকভাবে একমাত্র বিজেপির বিরোধী মুখ হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করে দিতে পারবেন। এবার দেখুন, তর্কের উপাদান গোটা ব্যাপারটায় কিন্তু প্রচুর আছে, মানে এই রকম অভিযোগ, পাল্টা অভিযোগ, এই চিন্তাভাবনা কিসের জন্য করছেন, এর ব্যাখ্যা, এগুলোর বাইরেও, এর মধ্যে সবটা শেষ হয়ে যায় না, এর বাইরেও অনেক কিছু, অনেক তর্কের উপাদান আছে। হতেই পারে এসআইআর এর খসড়ায় যাদের মৃত বলে দেখানো হয়েছে, বা যাদের আত্মীয় স্বজন এসআইআর এর চাপে মারা গেছেন বা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে, তাদের দিল্লি যাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। হতে পারে এদের প্রত্যেককে রাজনৈতিক অস্ত্র বা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটার মধ্যে কোনো নতুনত্ব তো নেই,
আপনি আমি সাধারণ মানুষ আমরা সবসময় রাজনৈতিক অস্ত্র বা ওই পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হই, রাজনীতি আমাদের সেভাবেই ব্যবহার করে। কিন্তু এটাও তো সত্যি, এরা যদি নিজেরা তৃণমূলের এই কর্মসূচিতে সামিল না হতেন তাহলে তাদের দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না, মাথায় বন্দুক ঠেকিয়ে তো নিয়ে যাওয়া হচ্ছে না। হতে পারেন এরা তৃণমূল সমর্থক, কিন্তু তাহলেও তো এদের নিজেদের কথাটা ওখানে বলার এবং সে নিজেদের যদি কোনো কিছু কর্মসূচি থাকে সেটা করার একটা সুযোগ আছে। নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সব রকম অধিকার আছে। সব থেকে বড় কথা, খোলা ঘুরে বেড়ানোর একটা অধিকার আছে, কারণ সেটা এই দেশের সমস্ত নাগরিকের অধিকার, মৌলিক অধিকার। সেই অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে বলে যদি অভিযোগ ওঠে তাহলে সেটা গোটা দেশের নাগরিকদের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ ওঠার তো একটা জায়গা তৈরি হয়ে যায়। দিল্লি যে কোনো পুলিশ মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে নাকি? এই জায়গার থেকেই গোটা ব্যাপারটা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে, এবং এটা যে পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এবং তিনি সেটা ইনভাইট করছিলেন, অর্থাৎ এমনভাবে পরিস্থিতিটা তৈরি করে দিচ্ছিলেন যাতে এটাই ঘটে, পুরোটাই তার স্ক্রিপ্ট অনুযায়ী ঘটে। বীরভূমের শিউরির বাসিন্দা অঞ্জলি মণ্ডল শুনানির নোটিশ পেয়েছিলেন। বয়স্ক মানুষটা গতকাল মারা গেছেন। আজ তার বাড়ি জেলার তৃণমূল নেতারা গিয়েছিলেন। পরিবার পরিজন তাদের সামনেই অভিযোগ করেছেন যে ওই শুনানির চিঠি পাওয়ার পর থেকেই আতঙ্কিত ছিলেন ওই বৃদ্ধা। সেই আতঙ্ক থেকে নাকি মৃত্যু হয়েছে। এবার এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতেই পারে। সবাই হয়তো ভাবতে শুরু করেছেন যে এই অভিযোগটা তুললে ভবিষ্যতে ক্ষতিপূরণ পাওয়ার একটা রাস্তা খুলে যেতে পারে। দেখুন, যে গেছে সে তো গেছে, কিন্তু যারা রয়েছে তারা সবসময় তো এই চিন্তাগুলো বাস্তবসম্মত চিন্তা, এবং এটাকে উড়িয়ে দেওয়া যায় না। মানুষের মনের মধ্যে এই চিন্তাভাবনাগুলো থাকে, অথবা হতে পারে কোনো চাপ থাকছে। কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁর 9 জন ভোটারকে কেন মৃত বলে দেখানো হচ্ছে? আজ বনগাঁর এই 9 ভোটার কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবার এভাবে জলজান্ত মানুষকে মেরে ফেললে তার তো সব রকম অধিকার আছে নিজেকে জীবিত প্রমাণ করার। সেটা করতে তিনি দিল্লি যাবেন না কোথায় যাবেন সেটা তো তিনি ঠিক করবেন। তাহলে যারা তৃণমূলের সঙ্গে দিল্লি গেছেন তাদের বাধা দিলে এটা যে মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে সেটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এবং সেটা সম্ভবত দিল্লি পুলিশ করে ফেলে এটা প্রমাণ করে দিল যে গোটা দেশেই যে রাজ্যে যেখানে যে পুলিশই থাকছে, বিরোধীরা কিন্তু তাদের দলদাস হিসেবে দাগিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। ना तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहां रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है। संसद का बजट सत्र चल रहा है, इसलिए दिल्ली पुलिस संसद परिसर के अंदर और आसपास के साथ साथ राजधानी के अलग अलग हिस्सों में भी पुख्ता सुरक्षा और कानून व्यवस्था के इंतजाम सुनिश्चित करने के लिए उचित एहतियाती कदम उठा रही है। যারা মনে করছে যে বাংলা জিততে পারলে আমরা স্বর্গ ছুঁব, বাংলা জিততে পারলে, এটা নিয়ে ওদের চ্যালেঞ্জ। 21-11 পারেননি, 16 পারেননি, 21 পারেননি, এটা একটা পুরো লজ্জা একটা ওদের কাছে। যেখানে যাচ্ছি সেটা জিতে নিচ্ছি, বাংলা পাচ্ছি না। তো এই বাংলাকে হারাবার জন্য যা কিছু পরিকল্পনা, সেটার জন্যই এত চাপ, এত রকম। আমার বাড়ি দরজায় লাথি মেরে ঢোকার সময় পুলিশ ভেবেছিল তার এখতিয়ারের কথা। আমি বলছি পুলিশ, রাজ্যের পুলিশ এখতিয়ার মানে না। সেই পুলিশ মন্ত্রী, যে রাজ্যের পুলিশ এখতিয়ার মানে না, সেই রাজ্যের পুলিশ মন্ত্রী আশা করেন অন্য জায়গায় পুলিশ এখতিয়ারের মধ্যে থাকবে। বঙ্গভবনে ঢুকে যদি কিছু করে আমার ভালো লাগবে, যদি তৃণমূলীদের ওপর করে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছিলেন এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিবাদটা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বুঝবেন ওই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি যাবেন তখন। গণেশ কুমার কি আজ সকাল থেকে ওই বঙ্গভবনের দিকে চোখ রেখে বসেছিলেন? কি আসবে, কি বুঝবেন, মানসিক প্রস্তুতি নিচ্ছেন। দেখুন, মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআর এর বিরুদ্ধে এখন পর্যন্ত 6খানা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশেষটা ছিল গতকাল। এবার তারপর তো ওই
একটা মামলা ঠামলা হয়ে গেল। সেই মামলার পর, সুপ্রিম কোর্টে মামলার পর আজ জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উল্টোটাও তো সত্যি, নির্বাচন কমিশন তাদের হলফনামায় এসআইআরের কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবং সব থেকে বড় কথা, সেই হলফনামায় তো এটাও বলা আছে যা যা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, মানে তার মধ্যে এই মৃত্যুগুলোকেও ধরতে হবে, তার জন্য দায়ী এখানকার যিনি প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব অর্থাৎ মুখ্যমন্ত্রী। এবার এটা কোনো এখন পর্যন্ত এইভাবে নির্বাচন কমিশন সর্বোচ্চ শীর্ষ আদালতে কোনো একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করছেন, এটা কিন্তু অত্যন্ত বিরল ঘটনা। সেই বিরল থেকে বিরলতম ঘটনার পর দুজন যখন মুখোমুখি হন তখন তো একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়, তাই না? খেয়াল করে দেখুন, দুজন সামনাসামনি বসছেন যারা পরস্পরের নজরে অভিযুক্ত, সোজা বাংলায় অপরাধী। কারণ জ্ঞানেশ কুমারকে তিনি তো সরাসরি দেখে দিয়েছিলেন যে উনি মানুষজনের নাম ইচ্ছা করে কেটে বাদ দিয়ে দিচ্ছেন, জ্ঞানেশ কুমার বলছিলেন। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তো ওই বললাম, নির্বাচন কমিশনের সরাসরি দায় চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ দুজনেই দুজনকে বিশ্বাস করেন না। এবার এরকম দুটো পক্ষ মুখোমুখি হলে যেটা হতে পারে তাই তো নির্বাচন সদনে হলো। দুপক্ষের মধ্যে খেয়াল করে দেখুন, 1.5 ঘন্টার কাছাকাছি বৈঠক হলো, হয়তো আরও হতো, কিন্তু তারপরেও তো 1.5 ঘন্টা বৈঠকটা হয়েছে, কথাবার্তা হয়েছে। সেই সেলফিশ জায়ান্টের কথাটা মনে আছে? আমরা ছোটোবেলায় পড়তাম এবং তাতে লেখা ছিল ওই সেলফিশ জায়ান্টের কাছে তার বন্ধু আরেকজন, সে বিশাল জায়ান্ট আর কি, সেও এসেছিল। এসে দুজনে মিলে গল্প করতে বসেছিল, দুই পুরনো বন্ধু। এবং তারপর লাইনটা ছিল এরকম, যে তার কনভারসেশনস ওয়াজ সো লিমিটেড ইট টুক সেভারাল ইয়ার্স টু কমপ্লিট। মানে তাদের এতই অল্প কথাবার্তা ছিল যে বেশ কয়েক বছর লেগে গেল সেই কথাবার্তাগুলো নিজেদের মধ্যে আদান প্রদান করতে। এটাও সেরকম 1.5 ঘন্টা বৈঠক। ভাবুন তো, প্রশাসনিক স্তরে এরকম দুজন উচ্চপদস্থ ব্যক্তির মধ্যে এরকম 1.5 ঘন্টা বৈঠকটা কিন্তু একটা ব্যাপার। তারপরেও কি হলো, মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বললেন যে তিনি জ্ঞানেশ কুমারকে বয়কট করেছেন। বেরিয়ে এসে তাই বলেছেন যে বাংলার ভোটাররা ট্রাঙ্ক ভর্তি করে নথি নিয়ে যাওয়ার পরেও কমিশন কিচ্ছু মানছে না, এবং চোখের সামনে অভিযোগকারীদের দেখতে পেয়েও নির্বাচন কমিশন নাকি মানতেই চায়নি যে এসআইআর করতে তাড়াহুড়ো হচ্ছে এবং মানুষকে বিপদে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় নির্বাচন কমিশনার উদ্ধত, অহংকারী, মিথ্যেবাদী, এরকম একজন কমিশনারকে তিনি রাজনৈতিকভাবে বয়কট করছেন। দেখুন, এর থেকে তো খুব স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা দাবি নিয়ে গেছিলেন নির্বাচন কমিশন সেগুলোকে পাত্তা দেয়নি, একটাকেও তারা মানতে রাজি হয়নি। এবং উল্টে পরে নির্বাচন কমিশনের তরফ থেকে যা জানিয়ে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে পরিষ্কার তারা রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিককে জানিয়ে দিয়েছেন যে যদি এরকমভাবে এসআইআরের কাজে বাধাদান করা হয় তাহলে কিন্তু তারাও কঠোরতম ব্যবস্থা নেবেন, যা যা আইনসম্মত ব্যবস্থা নেওয়া যায় তাই নেবেন। এবার ভাবুন কার সম্পর্কে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী কার সম্পর্কে বলছেন, মুখ্য নির্বাচন কমিশনার। দুজনেই দুজনের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন সেগুলো কিন্তু বিরলতম। যাই বলুন, এই পরিস্থিতির সামনে আপনাকে আমাকে পড়তে হবে, আমরা তো সত্যি কখনো ভাবিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন, এ রাজ্যের বিজেপি নেতারা কিন্তু এটাকে এসআইআর ভণ্ডুল করার চেষ্টা হিসেবেই দেখছে। তাদের দাবি যে অনুপ্রবেশকারীদের আড়াল করতে পারবে না, এটা বুঝেই নাকি তৃণমূল কংগ্রেস এসআইআর বানচাল করতে চাইছে। আচ্ছা, একটা কথা বলুন তো, কমিশনও কি সেই একই আশঙ্কা করছে নাকি? মুখ্যমন্ত্রী ওই নির্বাচন সদন থেকে বেরিয়ে আসার পর না হলে নির্বাচন কমিশনের তরফে ওরকম কড়া একটা বিবৃতি কেন জারি করা হলো যে নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে
ক্ষমতা যদি কেউ দেখাতে চান, নির্বাচনী প্রক্রিয়া ভেস্তে দিতে যদি কেউ হুমকি হুঁশিয়ারি দেন, তাহলে কমিশনও আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করবেন। মানে তারাও পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে এইরকম তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। শব্দ চয়নগুলো একটু খেয়াল করে দেখুন, সবাই কিন্তু বাছাই বাছাই শব্দ বেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছেন। এটাই প্রমাণ করে দুপক্ষই কিন্তু আসলে মানসিক চাপ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই খেলাটা চলছে, একে অন্যের ওপর চাপ সৃষ্টি করছেন। নির্বাচন কমিশনের বিবৃতিতে কোথাও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, বরং বলা হয়েছে তৃণমূলের বিধায়ক এবং নেতারা নাকি হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু তাতে তারা যা বোঝানোর, কাকে বলছেন, কেন বলছেন, কিসের পরিপ্রেক্ষিতে বলছেন এবং কখন বলছেন, সেটা তারা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছেন। এবং তারা বুঝে যাচ্ছেন যে এটা বলে দিলেই যেখানে তারা হিট করতে চাইছেন সেই লক্ষ্যবস্তুতে গিয়ে তাদের আঘাত পড়বে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও আবার ভেবে দেখার বিষয়, জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বলেছেন তিনি নির্বাচন কমিশনারকে বয়কট করছেন। আর তারপর নির্বাচন কমিশনের এই বক্তব্যে, বিবৃতির মধ্যে কোথাও মুখ্যমন্ত্রীর নামটা নেই। এটা আপনাদের মনে হতে পারে কমিশনও কি পাল্টা মুখ্যমন্ত্রীর নামটা বয়কট করলো নাকি, এটা তারা বলতে পারবে। কিন্তু আমরা শুধু ওই চাপ তৈরির খেলাটা দেখছি। ওই যে চাপের নিচে আমরা, মানে যারা সাধারণ ভোটার, তারা রয়েছি। আর কারা রয়েছেন? যারা এসআইআরের কাজ করছেন, সেই সমস্ত মানুষরা। এবার দেখুন, আমাদের সবার ভবিষ্যৎ এই চাপের মুখে কীরকম সেটাও তো একটু ভেবে দেখার দরকার আছে। তৃণমূলের প্রতিনিধি দলের গায়ে আজকে যে রঙের পোশাক ছিল সেটা কালো। এই কালো রঙে নিজেদের ঢেকে কমিশনে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকা বাকি সকলের গায়ে ওই কালো একটা চাদর জড়ানো ছিল। এবার কালো কিসের রং? কালো কখনো নীরব প্রতিবাদ, কালো কখনো শোকের রং। এবার বিজেপির নেতারা নিশ্চিতভাবেই এটাকে শোকের রং হিসেবেই দেখবেন। এবার দেখুন, তারা কিন্তু শোকটাকে অন্যভাবে দেখবেন। ওখানে ঠিক যে যারা যারা গেছিলেন তাদের অনেকেরই পরিবার পরিজন, কেউ মারা গেছেন, তাদের মধ্যে শোক থাকতেই পারে। কিন্তু বিরোধীদের চোখে, মানে এই রাজ্যের বিরোধীদের চোখে সেই শোক নয়। তারা দেখবেন ওখানে তৃণমূলের গায়ে শোকের চাদর, এটা বোঝাতে ওই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি এদের শোকে, অথবা যে ভুতুরে ভোটারদের দিয়ে তারা ভোটে জিতছেন বলে তারা অভিযোগ করেন, সেই তাদের শোকে। কিন্তু কালো তো প্রতিবাদের রঙও বটে। এটা তৃণমূল বোঝানোর চেষ্টা করবে যে তারা একদম রাজধানীতে গিয়ে সেই প্রতিবাদটাকে ছাপিয়ে দিয়ে এসছে চারপাশে। আর আমাদের কাছে, আমাদের কাছে কোনো কিছুরই রং না, আমরা শুধু একটা রং না হলেই খুশি। এই রংটা যেন আপনার আমার ভবিষ্যতের রং না হয়, তাহলেই কিন্তু মুশকিল। उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। व्यवहार खराब किया, कुछ व्यवहार किया है। मैंने कहा है कि I'm sorry कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है। 90,000 বিএলও আপনি দিয়েছেন, এইআরও আপনি দিয়েছেন, ডিএমরা আপনার স্তাবক। আপনি ডিএমদের এসআইআর চলাকালীন দুবার মিট করেছেন, সব দায়ভার আপনার। हम चुनाव बॉयकॉट नहीं करेंगे, ये गलती हम कभी नहीं करते, हम लड़के लेंगे। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है। जस्ट लाइक ए प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल, आई विल नॉट लिव इट टू देम। बेंगल इज बीन टारगेटेड। মৃত্যুর দায় মমতা ব্যানার্জি তার প্রশাসনে। কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে, মনোজ আগরওয়াল। বাকি কমিশনের অফিসের টাইপিস্ট থেকে দরজা খোলার লোকটাও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট। দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা যদি খুব ঠান্ডা মাথায় শোনেন, তাহলে আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে যে এই যাবতীয় কিছুর মধ্যে কোন কৌশলটা বা কোন চিন্তা ভাবনাটা কাজ করছে। মুখ্যমন্ত্রী আসলে একটা সহানুভূতির
হাওয়া তৈরি করার চেষ্টা করছেন। কীরকম সহানুভূতি? এক তো যাদের পরিবার পরিজন মারা গেছেন তাদের জন্য সহানুভূতি, সেক্ষেত্রেও এটার জন্য দায়ীকে ওই নির্বাচন কমিশন ওরফে কেন্দ্র ওরফে বিজেপি, এইভাবেই তিনি পরপর লিঙ্ক করতে করতে যেতে চাইছেন। দ্বিতীয়ত কি, তিনি একজন মহিলা, তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি ন্যায় বিচার চাইতে গেছিলেন নির্বাচন কমিশনের কাছে, কিন্তু নির্বাচন কমিশন তার সাথে অন্যায় ব্যবহার করেছে, অত্যন্ত রূঢ় আচরণ করেছে, উদ্ধত আচরণ করেছে। এগুলো বলে ফের বাংলার মেয়ে ওই দেশের কাছে গিয়ে, দেশের একটা কেন্দ্রীয় সংস্থার কাছে গিয়ে অপমানিত হয়েছে। এইটা বলে আবার সেই আগের বারও যেরকম তিনি সহানুভূতির হাওয়াটা পেয়েছিলেন সেইটা তুলতে চাইলেন। এবং তৃতীয়ত সেই জায়গাটা আসলে ছুঁতে চাইলেন যেটা বিজেপি বা কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বঙ্গ নেতৃত্ব না, এরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে তো বঙ্গ নেতৃত্ব মাঝে মধ্যেই জরুরি অবস্থা হোক বলে তারা দাবি তুলতে থাকেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু সুস্পষ্টভাবে বারবার বলে দিয়েছেন যে তাদের মধ্যে মাথার মধ্যে কোনো রকম চিন্তাভাবনা নেই এখানে এরকম জরুরি অবস্থা জারি করার, রাষ্ট্রপতি শাসন জারি করার। তার কারণটাও তারা খুব ভালো করেছেন। সেক্ষেত্রে একটা সহানুভূতির হাওয়া বয়ে যাবে তৃণমূলের জন্য, তারা একটা শহীদের মর্যাদা পেয়ে যাবে, যেটা তারা দিতে নারাজ। আর মুখ্যমন্ত্রী কি করলেন? তিনি ঘুরিয়ে সেই জিনিসটাই ওইখানটায় সবার সামনে তুলে নিয়ে এলেন। তিনি নিজেই বললেন যে এখানে আসলে একটা রাষ্ট্রপতি শাসন চলছে, জরুরি অবস্থা জারি করা হয়েছে, অর্থাৎ সেই সহানুভূতিটা তিনি পেতে চাইলেন। এই গোটা ব্যাপারটা আসলে সোজা সাপটা ভাবে একটা রাজনৈতিক লড়াই এবং প্রচারের অংশ, যার প্রথম এবং শেষ উদ্দেশ্য হচ্ছে ভোট। দেখুন, নির্বাচন কমিশন তার ক্ষমতা জাহির করবে বলেছে, আর তার আগে এই মুখ্যমন্ত্রী কি বলে দিলেন? কমিশন ক্ষমতার অপব্যবহার করছে। যাই এরপরে তারা সিদ্ধান্ত নেবে, তারা ওই অপব্যবহার, অন্যায় আচরণ করছেন, এটা তিনি বলে রাখলেন। ওই একটা ক্যাভিয়েট বলে একটা ব্যাপার আছে না, আপনাকে না বলে কোনো সিদ্ধান্ত আদালতে হবে না আপনি যদি সেটা করে রাখেন, তো সেরকম ব্যাপার আর কি। যাই হবে তার আগে মুখ্যমন্ত্রী তার বক্তব্যটা এস্টাবলিশ করে রেখে দিয়েছে। সেক্ষেত্রে আজ সকাল থেকে দিল্লিতে যে ছবিগুলো তৈরি হলো, সেই ছবিগুলো কি তার পক্ষে যাচ্ছে? দিল্লি পুলিশ আর কমিশনকে রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরেকবার বাংলার বাঙালির আবেগকে ছুঁতে পারলেন? এগুলো বিচার করে দেখার বস্তু, জানেন তো। সেই জন্যই কি ওই সকালে গণতান্ত্রিক দেশের রাজধানীতে বিনা অপরাধে বিনা অভিযোগে কিছু মানুষকে বন্দি করে ফেলার অভিযোগ করেছিলেন। হয়তো তিনি দেখাতে চেয়েছেন, আরও সুনির্দিষ্টভাবে লোকজনকে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন যে তার কথার সঙ্গে ছবিগুলো মিলে যাচ্ছে। ওই জন্যই তো ওই বঙ্গভবনে তিনি ওরকম আটপৌড়ে পোশাকে চলে গেছিলেন। দেখুন, আপনারা সবাই দেখেছেন টিভির পর্দায়, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দর্শকদের তালিকায় তো অনেকে আছে, এ রাজ্যের বহু মানুষ। তাদের মধ্যে ওই শিক্ষক আন্দোলনে, নিয়োগ আন্দোলনের যারা ছিলেন, এসএসসি, টেট, এই আন্দোলনকারীরা, যোগ্য শিক্ষক বা যাদের 26,000 চাকরি চলে গেল তারা, বা ডিএ আন্দোলনকারী তারাও তো রয়েছে। তারা যদি এখন বলেন পুলিশি দমন পীড়ন অন্যায়, সত্যি বুঝিনি তো আসলে আমাদের সঙ্গে, তাহলে ওটা কি হয়েছিল? আঁচড় কামড় ঘুষি মারার ঘটনা সেটা তো ঘটেছে, এই রাজ্যে ঘটেছে এবং এখানকার পুলিশের মাধ্যমেই ঘটেছে। দিল্লি পুলিশের ব্যারিকেড, ওটা নাগরিক অধিকারে হস্তক্ষেপ, ঘেরাটোপ, বন্দি। এখানে তো ব্যারিকেডের নামে লোহার দেওয়াল খাড়া করে দেওয়া হয়, আর সেই ব্যারিকেড মাটিতে স্ক্রু দিয়ে গেঁথে দেওয়া হয়। শুধু কি ব্যারিকেড ওই আন্দোলন দমাতে ব্যবহার করা হয়?
পুজোর সময় তো সজল ঘোষ অভিযোগ করেছিলেন তার পুজোয় যাতে লোকজন যেতে না পারে সেজন্য নাকি শিয়ালদা স্টেশন থেকে কিছুটা এগিয়েই ব্যারিকেড দেওয়া হয়েছিল। মানে দেখুন, এই দুটো ছবি আসলে আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য। বিরোধী স্বর যদি আপনার আমার মুখে ওঠে তাহলে আপনার আমার কোনো নাগরিক অধিকারই নেই রাজনীতির চোখে, সে যে দলই হোক। এবং পুলিশ তারা সেই কাজটাই করবে যেটা করলে আপনি আমি নিজেকে কোথাও গিয়ে বঞ্চনার শিকার বলে মনে করব। এটাই শেষ কথা। তবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু আজ বেজায় খুশি, তার মান রেখেছে দিল্লি পুলিশ। এই মমতা বন্দ্যোপাধ্যায় যতবার দিল্লি গিয়ে আন্দোলন করার কথা বলেছিলেন ততবার শুভেন্দু অধিকারী বলেছিলেন ওই দিল্লি পুলিশের লাঠির উচ্চতা নাকি 8 ফুট, কিন্তু কার্যকরিতায় পশ্চিমবঙ্গ পুলিশের ব্যারিকেডই তো এগিয়ে থাকবে। ওই নিরস্ত্র শিক্ষিত চাকরি প্রার্থীদের ওপর লাঠি চালাতে তো মানসিক জোর লাগে, আর সাইজে আমাদের ব্যারিকেড বেশি উঁচু, তাই ওই ব্যারিকেডেই আটকে গেছে অবৈধ নিয়োগের বিরুদ্ধে যাবতীয় প্রতিরোধ। আর ওখানে লাঠির দৈর্ঘ্য হয়তো আছে, হয়তো তারা আটকেছেন, কিন্তু ঘটনাচক্রে সে লাঠির ব্যবহার তারা কিন্তু করেননি, হয়তো সেই মনের জোরটা ছিল না। কিন্তু সেটা যদি হতো তাহলে রাজনীতির থেকে বেশি খুশি আর কেউ হতো না। এটাও ঘটনা। এটা ওই ব্যারিকেডের প্রসঙ্গে মনে পড়ে গেল, আজকে আপনাদের একটা অন্য ব্যারিকেডের কথা বলি। পূর্ব বর্ধমানের নিশা খাতুন, এর শিক্ষাটা আটকে গেল বিধির ব্যারিকেডে। আজকে ভাতারের উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাধব পাবলিক হাই স্কুলে মাধ্যমিক দিতে গেছিলেন। এবার সেখানে গিয়ে দেখেন অ্যাডমিট কার্ড নেই। অ্যাডমিট কার্ড না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এই নিয়ে বেশ খানিকটা হইচই হয়। আপনারা প্রাথমিকভাবে ভাববেন যে অ্যাডমিট কার্ড নেই তাহলে পরীক্ষা দেবেন কি করে, কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া গেলেন কি করে? গেলেন তার কারণ নিশা খাতুন অ্যাডমিট কার্ড পাননি। কেন পাননি? কারণ মাধ্যমিকের জন্য তিনি রেজিস্ট্রেশনই করাননি। মেয়েটি দীর্ঘদিন বিদ্যালয়ে আসতে পারিনি। মেয়েটির যে ফোন নাম্বার ছিল সেখানে আমরা ফোনও করেছিলাম, কিন্তু নট রিচেবল, আমরা যোগাযোগও করতে পারিনি। যাই হোক, আজকে যখন মেয়েটি এসছে, মেয়েটির সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, মেয়েটিকে রেজিস্ট্রেশন করানো এবং সামনের বছর মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সব ব্যবস্থা যেভাবেই হোক আমি কলকাতার বোর্ডের অফিসে গিয়েও আমি ব্যবস্থা করব। মেয়েটির সব দায়িত্ব আমি নিলাম, ওর পড়াশোনার দায়িত্ব, ও টিউশন ফিস সব আমি নিলাম আজ থেকে। এবার দেখুন, নিশা খাতুনের এই অ্যাডমিট কার্ড না আসা, রেজিস্ট্রেশন না হওয়া, এটা কিসের জন্য হচ্ছে, কেন হয়েছে, কার গাফিলতি, এগুলো তো অন্য প্রসঙ্গ। শুনলেন তো, প্রধান শিক্ষিকা সমস্ত দায়িত্ব নেবেন বলেছেন। আশা করব এই ধরনের নিয়মের ঘেরাটোপে নিশা খাতুনের শিক্ষা জীবনটা সেটা কোথাও গিয়ে আটকে যাবে না। কিন্তু দেখুন, মাধ্যমিকের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে এরকম নিশা খাতুনের উদাহরণ তো দু একটা থেকেই যায়। এতক্ষণ আপনারা ভাবছেন তো যে এটা একটা এমন একটা ঘটনা, এই তো আপনি বলছেন এই যে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, তার মধ্যে অনেকেই এরকম দু চারটে হয়তো। তাহলে হঠাৎ করে এখানে না বললেই নয়তে কেন সেটার উল্লেখ করছি? এর মধ্যে এখন অবধি আপনারা হয়তো কার্যকারণটা বুঝতে পারছেন না, আমি নিশ্চিত। সমবেদনা জাগছে আপনাদের মনের মধ্যে, কিন্তু কারণটা বুঝতে পারছেন না। সত্যিই তো রেজিস্ট্রেশন হয়নি, তাই জন্য অ্যাডমিট পায়নি, সেই জন্য পরীক্ষা দিতে পারছে না, এটাই তো স্বাভাবিক, নিয়ম আছে তো, এটাই তো ঘটনা। ভোটের ক্ষেত্রেও তো নিয়ম আছে, চোখের জল ফেললে তো হবে না। রেজিস্ট্রেশন না করালে যেরকম মাধ্যমিকে বসা যায় না, তেমনি তো এসআইআর এর শুনানিতে হাজিরা না দিলে ভোট দেওয়া যাবে না, বা ওই এসআইআর পার না করলে ভোট দেওয়া যাবে না। যারা ডাক পেয়েছেন তাদের তো হাজিরা দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন, ভালো কথা, কিন্তু ভোটারদের মধ্যে যাদের ডাকা হয়েছে তাদের শুনানি কেন্দ্রে যেতেই হবে। আর শুনানি কেন্দ্র তাহলে সেটা যাতে যদি সবটাই ওখানকার মানুষজনকে, এই যারা ভোটের শিকার বা এসআইআরের শিকার বলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নিয়ে গেছেন, তার উদ্দেশ্য তো একটাই, এই মানুষজনগুলোকে সহায়তা দেওয়া, তাদের পাশে থাকা, তাদের যাতে অসুবিধে না হয় সেটা দেখা, এটাই তো তিনি চেয়েছেন। ওই জন্যই তো
এসআইআরটাকে আরও দীর্ঘ সময় ধরে করার দরকার, তাড়াহুড়ো না করা, এই সমস্ত অভিযোগগুলো তুলেছেন। তাহলে তো এটাও দেখা দরকার ওই শুনানি কেন্দ্রগুলোতে যে মানুষজন যাচ্ছেন, স্বেচ্ছায় যাচ্ছেন বা ওখানে যাওয়ার নিয়মটা মেনে যাচ্ছেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, ওখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, একটা সুরক্ষা ব্যবস্থা করা থাকে, এটাও নিশ্চিত করা। তার মানে রাজ্য প্রশাসনের দায়িত্ব তো বটেই, কিন্তু ওই যে দায়িত্ব নিয়ে তারা দিল্লি গিয়ে আন্দোলন করছেন সেই দায়িত্বেরই একটা অংশ তো এটা। কিন্তু মালদার ইংরেজবাজার বোঝাচ্ছে তো যে সেই দায়িত্ব পালনে পুলিশ তথা প্রশাসন ব্যর্থ, অস্বীকার করা যাবে। মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শিবির চলছে, প্রত্যেক দিন অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। ওই বললাম সেখানে আজকে তুমুল গন্ডগোল হয়েছে কংগ্রেস আর তৃণমূল সমর্থকদের মধ্যে। এবার প্রাথমিক জায়গাটা, ওই গন্ডগোলের কারণটা, সেটা শুনে আপনাদের একটা সময় ওই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের কথা মনে পড়ে যাবে। যারা পুরনো দিনের ফুটবলার তাদের কাছ থেকে শুনবেন, গল্প শুনেছি আমরা, যে অদ্ভুত হতো কে আগে মাঠে নামবে, একটা সংস্কার কাজ করতো। এ বলে এ আগে মাঠে নামবে, ও বলে আগে মাঠে নামবে, দুদলই সাইড লাইনে এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেউ নামছে না, এরকম হয়েছে। সেরকম কোনো সংস্কার এখানে ছিল কিনা আমরা জানি না, কিন্তু কে আগে ঢুকবে শুনানিতে সেইটা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত কংগ্রেস আর তৃণমূল সমর্থকদের মধ্যে। তাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এই অভিযোগ পাওয়া গেছে। অবাক লাগছে না? দেখুন, এসআইআরের শুনানিতে কাকে কখন পৌঁছতে হবে তার তো নির্দিষ্ট সময় লেখা থাকার কথা। এতে তো ধাক্কাধাক্কি হওয়ার কথাই নয়, যদি না কেউ গুজব ছড়ায়, যদি না কেউ ভুল বোঝায়। আর শুনানি কেন্দ্র তো ভোট কেন্দ্র নয়, সেখানে যারা গেছেন তারা ভোটার হবেন, সেটাই তো স্বাভাবিক। এখানে কংগ্রেস আর তৃণমূল সমর্থকদের ওই এলাকা দখলের মারামারিটা হবে কেন? আর সেই মারামারি পুলিশই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেন? এইগুলো, এই প্রশ্নগুলো না আমরা বুঝতে পারি না। দেখুন কিরকম মিসম্যাচ লাগে, তাই না? ঠিক যে কারণ নিয়ে আন্দোলন, যে কারণ নিয়ে এত কথা, এত বিতর্ক, এত কালো চাদর, কিন্তু সেই একই কারণের জন্য কিছু সাধারণ মানুষ তারা আহত হচ্ছেন, ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, সব থেকে বড় কথা হেনস্থা হচ্ছেন। আবার দেখুন, বনগাঁর গোপালনগরের যে 9 ভোটারের দাবি তারা মৃত বলে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারাই বা এটা জানলেন কি করে যে তাদের নামটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে? নির্বাচন কমিশন তো ভোটার তালিকা প্রকাশ করবে সেই 14ই ফেব্রুয়ারি, আজকে 2 তারিখ, আরও 12 দিন বাকি। তাদের নামটা যে মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা কোত্থেকে জানলেন তারা? তারা বলছেন বিএলও বলেছেন, আর বিএলওর মোবাইলে নাকি এসছে যে ওই 9 জনের নাম মৃত হিসেবে বাদ গেছে। তাহলে ধরতে হবে বিএলওদের মোবাইলে আগাম তালিকা পৌঁছে যাচ্ছে, নাকি কেউ ওদের ভুল বোঝাচ্ছেন, নাকি বিএলওর নাম করে মিথ্যে দাবি করা হচ্ছে। দেখুন, আমরা জানি না, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, কিন্তু এটা নিশ্চিত বিভিন্ন ক্ষেত্রে কেউ মিথ্যে বলছেন, কেউ বিভ্রান্তি ছড়াচ্ছেন। না হলে এত গন্ডগোল কেন হবে শুনানিতে? মালদার শুনানিতে গন্ডগোলটাই বা কেন হবে, আর বনগাঁর ভোটাররাই বা কেন ভুল বুঝবেন? এবার এই জায়গাটায় বিজেপির অভিযোগ পরিকল্পিতভাবে ভোটারদের হয়রান করে এই এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করা হচ্ছে। কেন? দেখুন, এসআইআর প্রক্রিয়া যদি বিঘ্নিত হয়, যদি দীর্ঘায়িত হয়, তাহলে তো এই গোটা প্রশাসনিক এবং সাংবিধানিক ব্যবস্থাটাই আটকে যাওয়ার কথা। সেক্ষেত্রে ভোট পিছিয়ে যেতে পারে। ভোট পেছালে তো আবার বলছি, ঠিক সেটাই হওয়ার কথা যেটার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছিলেন, জরুরি অবস্থা, রাষ্ট্রপতি শাসন। এবার সেটাও কি একটা চাহিদার মধ্যে পড়ে আমরা জানি না। হয়তো সেই অঙ্কটা বিজেপি কষছে যে ওইভাবে যদি হয়, ওই পরিস্থিতিতে যদি নিয়ে গিয়ে ফেলা হয়, তাহলে শেষ পর্যন্ত সহানুভূতির হাওয়াটা তৃণমূলের দিকে যাবে। তার মানে কি? তার মানে
আসলে প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রতি মুহূর্তে গুটিও সাজাচ্ছে ওই বদলে বদলে যাওয়া পরিস্থিতি অনুযায়ী। এই যে আজকে জেলায় জেলায় অভিযান করছে বিজেপি, ওই বিভিন্ন যারা নির্বাচনী আধিকারিক আছেন আর কি, ওই ডিইও, ইআরও বা রাজ্য পুলিশ, এদের সবার বিরুদ্ধে। এবার এগুলোর ক্ষেত্রেও দেখবেন এগুলো কিন্তু আর কিছু না, আসলে কর্মীদের আন্দোলনে রাখার প্রচেষ্টা আর এসআইআর প্রক্রিয়ায় নিজেদের অস্তিত্ব বজায় রাখা। এর আগে আপনাদের মনে আছে 7 নম্বর ফর্ম পূরণ করে জেলায় জেলায় সরকারি অফিসগুলোতে গেছিলেন বিজেপি কর্মীরা, ফর্ম 7 গ্রহণ না হওয়ায় আন্দোলনে বসেছিলেন। এবার তারপর কি হয়েছে, সেটার ফল কি, তাতে কি অসুবিধে হলো, কি সুবিধা হলো, তারপর কিন্তু আর কিছু নেই, তার আর পর নেই কোনো ঠিকানা। এবার ভোটারদের হয়রানির জন্য চক্রান্তের অভিযোগ তুলে আবার অভিযানে নেমেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোদ লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন এবং এটা পরিষ্কার যে যতদিন এসআইআর প্রক্রিয়াটা চলছে তার মানে কোথাও না কোথাও কোনো না কোনো, এ রাজ্যে হোক দিল্লিতে হোক, আন্দোলনটা চলতেই থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনগুলোর থেকে আপনার আমার কোন লাভটা হবে সেটা কিন্তু কেউ কখনো পরিষ্কার করছেন না। এবং স্পেসিফিকলি 3-4 জন জেলা শাসক, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরহাটপুর বিডিওর মতো সাসপেনশনের দাবি করি। রাজ্যপাল ওদের চা বিস্কুট খাইয়ে দেবেন, এর বাইরে কি করার আছে ওখানে? এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। যখন মানুষের হয়রানি হচ্ছে, যখন বাবা চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি নোটিশ, অমর্ত্য সেন থেকে মোহাম্মদ শামী, দীপক অধিকারী দেব থেকে শুরু করে অসংখ্য মানুষ, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে হয়রান করা হচ্ছে, তখন এই বিজেপি আর শুভেন্দু অধিকারীরা কোথায় থাকে? মুখ্যমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে মৃত ভোটার, ভুয়া ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চান। এবার দেখুন, এই যে বলছিলাম আপনার আমার মতো সাধারণ মানুষের কি, আপনার আমার সাধারণ মানুষের জন্য একটাই জিনিস বরাদ্দ, সেটা হচ্ছে হেনস্থা। এই নতুন আমাদের পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। এবার পুলিশ কমিশনার হওয়ার পরেই দেখলাম তার জন্য একটা নতুন পরিস্থিতি, হয়তো তার সম্মানেই ওই নতুন নগরপাল এসছেন এই সম্মানে ঢাকুরিয়ায়, মানে খোদ কলকাতার বুকে কাল রাত্রে বোমা ফাটিয়ে গুলি চালিয়ে দেদার সেলিব্রেশন হয়েছে। মানে আমি সেলিব্রেশন বলছি, কিন্তু দুষ্কৃতীদের সেলিব্রেশন মানে বুঝতেই পারছেন আর কি, একটা পিকনিককে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এর আগে আমরা ওই 26শে জানুয়ারি হাওড়ায় বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি হতে দেখেছি। এটাও ঘটনা আপনাদের মনে হতে পারে, আমাদের রাজ্যে কিন্তু খাওয়া দাওয়া বিষয়টা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। অবশ্য কোন জিনিসটা, মানে যেগুলো আপনার আমার স্বাভাবিক জিনিস, সেগুলোই যে কখন বিপজ্জনক তার মানে হয়ে উঠবে কিছু গ্যারান্টি নেই। কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে বিপজ্জনক এই নগরপালের অ্যাসাইনমেন্টটা, দায়িত্বটা। এটাকে কিভাবে দেখবেন বলুন তো? নতুন নগরপাল এলেন, তার জন্য এটা অভ্যর্থনা নাকি চ্যালেঞ্জ নাকি একটা সুযোগ, এটা প্রমাণ করে দেওয়ার যে তিনি এই নগরপাল হিসেবে একটা অন্য মাত্রা যোগ করতে চেয়েছেন ওই লালবাজারের মতো ঐতিহাসিক ভবনে। খেয়াল করে দেখুন, এই লালবাজারেই তো ওই জুনিয়র ডাক্তাররা তিলোত্তমা কাণ্ডের সময় তৎকালীন নগরপালকে শির দ্বারা উপহার দিয়েছিলেন। এবার সেই রকম পরিস্থিতির যে আর দরকার নেই, সেটা তো প্রমাণ করার একটা সুযোগ একদম শুরুতেই হাতের সামনে পেয়ে গেলেন এই নতুন নগরপাল সুপ্রতিম সরকার। কিন্তু মুশকিল হচ্ছে, ওই বললাম, এটাকে সুযোগ হিসেবে দেখবেন না চ্যালেঞ্জ হিসেবে দেখবেন। কারণ এই দাদাগিরিতে যার নামটা উঠে আসছে সে সোনা পাপ্পু। এই সোনা পাপ্পু আবার নাকি
শাসক দলের নেতাদের ভয়ানক ঘনিষ্ঠ, ওখানকার মানুষজন সবাই সেটা বলছেন, এবং যে গোষ্ঠীর সাথে তাদের গণ্ডগোল হয়েছে বলে শোনা যাচ্ছে তারাও শাসক দলের ঘনিষ্ঠ। এবার রাত্রির পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এটা নতুন নগরপাল বলছেন, এবং কাউকে ছাড়া হবে না এটা বলছেন। কিন্তু আমরা তো সেই তিলোত্তমা কাণ্ড বা তার আগে যে বিভিন্ন ওই নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এই বিভিন্ন কিছু দেখেছি, একটা জিনিসেরই খোঁজ হতে দেখেছি, আসল মাথাটা, বড় মাথাটা। তাহলে এক্ষেত্রেও আসল মাথাকে কি টেনে আনা যাবে? এবং সেটা কি এই নতুন পুলিশ কমিশনারের নেতৃত্বেই ঘটবে? জাস্ট প্রশ্ন, বাকি উত্তরটা সে তো যখন হবে তখন দেখা যাবে, তখন বোঝা যাবে এটা চ্যালেঞ্জ ছিল না সুযোগ। ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনাপাপ গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনাপাপ্পুর গ্রেপ্তার করতে হবে। গুলি, বোমাবাজি, দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে গোল পার্কের কাকুলিয়ার রোড। ভয় সিঁটিয়ে এলাকার বাসিন্দারা। কসবা ঢাকুরিয়া ত্রাস, সোনাপাপ্পুর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। সোনাপাপ্পুর গ্রেপ্তারের দাবিতে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক শাসক নেতার সঙ্গে ছবি। ঢাকুরিয়ায় গুলি বোমাবাজিতে অভিযুক্ত কে এই সোনাপাপ্পু? 2011 থেকে উল্কার গতিতে উত্থান। কসবা ঢাকুরিয়া বা রামলাল বাজারে আতঙ্কের নাম। পুরসভার 67-91 নম্বর ওয়ার্ডে দাপিয়ে বেড়ায়। শাসক দলের হয়ে এলাকা নিয়ন্ত্রণের অভিযোগ। ভোটের সময় বিরোধীদের ঘরবন্দি করে রাখাই কাজ। একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ। খুনের চেষ্টা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা। 2017 সালে কসবায় তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেপ্তার। এলাকা দখল নিয়ে মুন্না পাণ্ডের সঙ্গে বিরোধ। সোনাপাপ্পুর বিরুদ্ধে 20টি মামলা রয়েছে। আগেও গোলাগুলি চলেছে এই এলাকায়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ স্থানীয়দের। সন্ধ্যেবেলা আসার সময় যদি বোম পড়ে বা গুলি চলে, বাচ্চারা তো খেলবে, ভয় তো পাবো স্যার। পুলিশ কোনো কেয়ারটি করছে না, কোনো স্যাব নেয় না, কিচ্ছু নেয় না। কাকুলিয়া কাণ্ডে পুলিশের নজরে পাপ্পু ঘনিষ্ঠ বাবুসোনা ও মিন্টাইরা। সরোবর থানায় বাবুসোনার নামে 3টি অভিযোগ দায়ের হয়েছে। বাপি হালদার ও অনুগামীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ বাবুসোনার পরিবারের। আরে ও তো মার্কা মারার ছেলে, তো জেল খাটা আসামি, মার্কা মারার ছেলে বেরিয়ে এবারে ওই মদ ব্যবসা, ওই সাতটা জুয়া, এইসব ব্যবসা ট্যাবসা। বাপি হালদার দেখুন, আমি তো ওনাকে জানি, শুনে এসেছি উনি ভীষণ বাজে লোক, জেল খাটা লোক। টিএমসি করে কি হয়, পার্টি করে উনি কোনো। সোনাপাপ্পুর সঙ্গে শাসক দলের একাধিক নেতার ছবি সামনে এসেছে। কখনো কসবার বিধায়ক জাভেদ খানের সঙ্গে, আবার বিধায়ক তথা তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমারের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে সোনাপাপ্পুকে। সোনাপাপ্পুর সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে এলেও অস্বস্তির কিছু নেই, মন্তব্য দেবাশিস কুমারের। যার সঙ্গে ছবি আছে তো বা যার ছবি আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি এরা অন্যায় করে থাকেন প্রত্যেকে শাস্তি হবে, অস্বস্তির প্রশ্নই নেই। কেন অস্বস্তি হয়? জনপ্রতিনিধিদের কাছে সবাই তো আছে, সেটি এটা কোনো অস্বস্তির জায়গা নয়। ধুন্ধুমারের পর থমথমে কাকুলিয়ার রোড। চলছে পুলিশি টহল। এলাকা থেকে গুলির খোল ও বোমার টুকরো উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশরা। ভোটের আগে ঢাকুরিয়ার মতো শহরের প্রাণকেন্দ্রকে শান্ত রাখাই প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এগুলো সবই কি পরিকল্পনা করে অশান্তি, নাকি পরিকল্পনাহীনতাটাই আসলে একটা পরিকল্পনা? আসলে ভোট আসছে তো, তাই সরকার বলুন বা প্রশাসন সবাই মোটামুটি একটা পরিকল্পনা করে এগোচ্ছে, এটা তো বুঝতে পারছি। কারণ পরিকল্পনা না থাকলে আলটিমেটলি ওখানে গিয়ে তো ধাক্কা খেতে হবে। কিন্তু যাদের পরিকল্পনা থাকে না, তখন যে কী গণ্ডগোল হয় সেটা এই জলপাইগুড়িতে আমরা দেখলাম, জানেন তো। ওই জলপাইগুড়ি এক গরু বুঝতে পারেনি, অবলা তো, অত প্ল্যান প্রোগ্রাম করে চলে না, তাই আচমকা না বুঝে সিপিএমের একটা অনুষ্ঠানে সভার মধ্যে চলে গেছিল। জলপাইগুড়ির রবীন্দ্রভবন চত্বরে সিপিআইএমের একটা সভা চলছিল। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বিকাশ ভট্টাচার্য। আচমকা গরু ঢুকে পড়েছে, ফলে একদম হুড়োহুড়ি কেলেঙ্কারি কাণ্ড আর কি। আর গরুটাও বিপদে পড়ে গেছে। এরকম রাজনৈতিক ভাষণ শুনতে তো সে আসেনি, অন্য কিছুর উদ্দেশ্যে এসেছিল। এসে নিশ্চয়ই তার ভাষণটা পছন্দ হয়নি, কিন্তু আমরা ভাবছিলাম অন্য জিনিস।
এতদিন গরু নিয়ে রাজনীতি চলছিল, এবার গরুই সরাসরি রাজনীতিতে ঢুকে পড়ল। কি বলবেন এটাকে? কাকতালীয়? আরও আছে। গরুটা যখন সভায় ঢুকে পড়ে তখন বিকাশ ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সমালোচনা করছিলেন। বক্তৃতা থামিয়ে তিনি বলে ওঠেন যে প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন বলেই নাকি গরুটা প্রতিবাদ করতে ঢুকে পড়েছে। একদমই হয়তো মজা করে বলেছেন, সরস মন্তব্য, কিন্তু কাকতালীয় আরও তো আছে। আপনাদের মনে আছে এই বিকাশ ভট্টাচার্যই একবার গোমাংস খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন? মানে করতে গেছিলেন প্রতিবাদ, কিন্তু প্রতিবাদের মুখে পড়েছিলেন দলের অন্দরই। এই জার্সি গরুটা ঢুকে পড়ার পর সেটাও কি তার মনে পড়ছিল? আর করে কি এ আকে ভয় দেখায়, আমি মোদিকে গাল দিচ্ছি বলে এসে গেছে, বুঝতে পারছেন না? ছবিটা কত সাড়ে ছবিটা কত